আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুক্তিযোদ্ধা নিয়ে ফাজলামো আর রসিকতা করা হচ্ছে নতুন করে। মানে চাইছিল অন্য কিছু, কিন্তু সে ফাঁকে দানে সে গোলটা দিতে পারেনি। মানে হিতে বিপরীত হয়ে গিয়েছিল। ভাবছিল যে একটা গোল, একটা ফাঁদ পাতি মুক্তিযোদ্ধা নিয়ে দেখা যাক এই ফাঁদে কী খেলা যায়, কিন্তু দেখলো না, এই ফাঁদে পা দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিদের সমালোচনার সম্মুখীন হতে হবে এবং বিভিন্ন গণমাধ্যম এটা নিয়ে বিভিন্ন কথা বলবে। অবশ্য পরবর্তীতে জোরালো কণ্ঠে বলেছে যে মিসলিডিং হয়েছে সংবাদ, তাদেরকে ক্ষমা চাইতে হবে। অবশ্যই যদি অপপ্রচার, ভুল তথ্য দেওয়া হয়, তা আমিও যে কোনো সময় ক্ষমা চাইতে প্রস্তুত। কিন্তু কথা হলো, চাপের মধ্যে পড়ে এবং বিভ্রান্তিকর তথ্য তারা দিয়ে আবার অন্যদেরকে ক্ষমা চাইতে বলবে, এরকম দুরবস্থা এখনও অনেকের হয়নি, হয়তোবা অনেকের হয়েছে, অনেকের হয়নি। যাক, আপনারা জানেন যে মুক্তিযোদ্ধার নতুন করে সংজ্ঞা, মুক্তিযুদ্ধের নতুন করে সংজ্ঞা, সেখানকার আল বদর, আল শামস, মুসলিম লীগ, জামাতে ইসলাম, পাকিস্তানের দোসর, একদম স্বীকৃত গেজেটেড অপরাধী তাদেরকে ঘোষণা করা হয়েছে। সেটা নিয়ে কথাবার্তা হয়েছে, কিন্তু উদ্দেশ্য, এ সরকারের উদ্দেশ্য যে কোনোভাবেই বা ভালো নয়, বা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিদের তোপে ধোপে বা তাদের ইন্ধনে, তাদের বা মানে গতিতে চলছে, এটা অনেকটা স্পষ্ট। আপনারা আলোচনাটা সামনে শুনলেই বুঝতে পারবেন। মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুকী আজমের দেওয়া, ইনি মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ছিলেন। যাই হোক, এনার বেশ কিছু মন্তব্য আমাকে ভাবিত করেছে। অবশ্যই একজন লেখক বলেছিলেন, অন্যতম লেখক বাংলাদেশের, যে রাজাকাররা সারা জীবনই রাজাকার, কিন্তু কিছু কিছু মুক্তিযোদ্ধারা সারা জীবনই মুক্তিযোদ্ধা নয়, তারা সেই মুক্তিযোদ্ধার ভোল পাল্টে ফেলে, তারাও রাজাকারের খাতায় নাম লিখে ফেলে। এরকম একটা কথা উনি বলেছিলেন। যাই হোক, তিনি সাক্ষাৎকারে বলেন, বলে মনে হলো আমার, এরকম মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সংখ্যায় জামাতকে পাকিস্তানের দোসর বলে অধ্যাদেশ জারি করা হয়েছে। যেহেতু তারা যুদ্ধ অপরাধীর সাথে যুক্ত ছিল, তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? এ প্রশ্নের উত্তরে উপদেষ্টা ফারুকী আজম বলেন, না না না, কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আমরা বলছি জামাত ছিল একটা হিস্ট্রিক্যাল এভিডেন্স, এটা আমরা বদলাবো কীভাবে, যেহেতু বদলানো যাচ্ছে না। মানে ওনাদের বদলানোর ইচ্ছা ছিল যে জামাত পাকিস্তানের দোসর নয়, এটা বদলানোর ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু বদলানো যাচ্ছে না, উনি বলছেন যেহেতু বদলানো যাচ্ছে না, বোঝাই যাচ্ছে শোনেন, তাহলে এই জামাত আবার রাজনীতি। এখন আমাদের প্রশ্ন হলো, যেহেতু বদলানো যাচ্ছে না, হিস্ট্রিক্যাল এভিডেন্স, তাহলে এই জামাত আবার রাজনীতি করে কীভাবে? সেই রাজনীতি তারা আবার বাতিল হওয়া নিবন্ধন ফেরত পায় কীভাবে? সেই জামাত আবার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সকল বৈঠকে সবার আগে ডাক পায় কীভাবে? সেনাবাহিনীর সাথে তাদের বৈঠক হচ্ছে, বা ডক্টর মোহাম্মদ ইউনূস যখনই বিপদগ্রস্ত হচ্ছে, সবার আগে জামাতের নেতাকর্মীদেরকে ডেকে তাদের সাথে বৈঠক হচ্ছে। কীভাবে হচ্ছে বলেন? কেন তাদের রাজনৈতিক গুরুত্ব দেওয়া হয়? ডয়েচে ভ্যালি থেকে সম্পূরক প্রশ্ন করা হয়, এভাবে কীভাবে এখনও রাজনীতি করে? উপদেষ্টা বললেন, সেটা তাদেরকে ব্যাখ্যা দিতে হবে, এই দায় তাদের নিতে হবে, তারা কি করেছিল সেটা তাদের ব্যাখ্যা দিতে হবে। এই ব্যাখ্যা আপনার একথা বলা দরকার, একথা তো আমরা আগেই জানি। একথা বলে আপনি আপনাকে কি বোঝাতে চাচ্ছেন? আপনি একজন মুক্তিযোদ্ধা, এ দায় যে তাদেরই নিতে হবে, আপনি তো নেবেন না। তাহলে আপনি কেন এই 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 নতুন করে এটার উদয় করলেন? এর পেছনে অবশ্যই একটা নতুন কাহিনী আছে, হয়তো বা এরকম কিছু হতে পারে। সরকার কি করবে তা না বলে বোকা বনে পাঠালেন আমাদেরকে। মানে মানে প্রশ্নকর্তা বলছে যে সরকার কি করবে, উনি বললেন এ দায়ী জামাতের, এসব কথা তো জানা কথা রে ভাই। আপনি কি সিদ্ধান্ত নেবেন, আপনারা কি মানে ব্যবস্থা নেবেন, সেটাই হলো এখানে প্রশ্ন। সেটা তো কিছু বললেন না। এই সরকার যে জামাত নির্ভর সরকার এবং স্বাধীনতা বিরোধী শক্তির দ্বারা প্রভাবিত হওয়া সরকার, তার বুঝতে বাকি নেই। জামাত সম্পর্কে তাদের বিন্দু পরিমাণ মানে টু শব্দ করার সাহস পর্যন্ত আমরা দেখছি বলে মনে হয় না। আর সমন্বয়করা, অর্থাৎ বিপ্লব তো হয়নি, তারপরেও নিজেদেরকে অনেকে বিপ্লবী, গণঅভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়নি। তারপরে কারণ বিপ্লবের সংজ্ঞায় কী বলা হয়েছে, যদি সশস্ত্র বা সরকারের বিরুদ্ধে সশস্ত্র ঘোষণা দিয়ে যুদ্ধ ঘোষণা করলে, যে যুদ্ধ ঘোষণা করে অস্ত্র নিয়ে যুদ্ধ করে, সরকারের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করে সরকারকে হটিয়ে দেওয়া বা সরিয়ে দেওয়ার নাম হলো বিপ্লব। কিন্তু এখানে তো সশস্ত্র সংগ্রাম বা যুদ্ধের ঘোষণা করা হয়নি, বা সশস্ত্র যুদ্ধ
হয়নি বিপ্লবীদের দ্বারা, সুতরাং এরা বিপ্লবী নয়। যেহেতু আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, এটুকু হয়তো বুঝি। আর সমন্বয়করা জামাতকে নিয়ে মাঝে একটা গেম খেললো, ফাঁকা আওয়াজ দিল, এ করবে তা করবে, কিন্তু তাদের সাথেই কিন্তু সব জায়গায় লিয়াজু করে, মিটিং করে, সিটিং করে তারা কিন্তু চলছে। মাঝে দেখা এই সেই নাটক ছাড়া আর কিছুই নয়। একজন মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ বলেছিলেন, আমি মুক্তিযোদ্ধা করেছি, আমাকে একটি বাড়ি মুক্তিযুদ্ধের সময় আশ্রয় দিয়েছিল। সেই আশ্রয় দেওয়ার কারণে পাকিস্তানি দালাল দোসর শয়তানেরা সে বাড়িটা পুড়িয়ে দিয়েছিল। তাহলে সে কি মুক্তিযুদ্ধের ভেতরে নয়? তার কি অপরাধ ছিল? আমাকে আশ্রয় দেওয়াই তো তার অপরাধ। এখন আবার সরকার এই যে 400 জন শেখ মুজিবুর রহমান সহ 400 জন মুক্তিযুদ্ধের খেতাব বা সনদ বাতিল হচ্ছে, একথা বলায় অনেক মিডিয়ার কাছে, মিডিয়ার উপরে খেপে গিয়েছেন, মানে অনেক কথাবার্তা বলেছেন, তাদেরকে ক্ষমা চাইতে হবে, এরা মিসলিড করার জন্য, মানে ভুয়া বা সংবাদ ছাপানোর জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে, এই ধরনের কথা বলেছে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে পেঁচটা তো সরকারই লাগিয়েছে, সরকার এটা খতিয়ে দেখছে না বা বুঝতে পারছে না। তারা বলেছে যে মুজিবনগর সরকারে যারা ক্ষমতায় বা সেই সময় ছিল তারা মুক্তিযোদ্ধা, কিন্তু তার আগে আবার কি বলা হয়েছে যে জাতীয় প্রাদেশিক পরিষদের সদস্য মানে এবং গণপরিষদের সদস্য দ্বারা যারা ছিল, অর্থাৎ 1970 সালের নির্বাচনে 403 জনের মতো সদস্য ছিল বা এমপি মন্ত্রী ওই নির্বাচিত হয়েছিল, তাদেরকে মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হবে। তো তার মধ্যে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরা তো ছিল। এখন ওই সোর্স ধরেই তো তারা একথা বলছে। এখন তাদের মিসলিড হয়নি, এটা আপনারা মানে মিস মানে ইনফরমেশন দিয়ে ফেলছে, এরকম হতে পারে। এবং আপনারা দেখছেন মুক্তিযোদ্ধাদেরকে কীভাবে ইনহিউমিলেট করা হচ্ছে। এই মোস্তফা সরয়ার ফারুকি আজম সোহরাওয়ার্দী উদ্যানে যখন মুক্তিযুদ্ধের যে স্মৃতিফলক ছিল বা ওখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে এটা ছিল সেটা ভেঙে ফেলার পর তো এটা বিপ্লবের সাথে সাংঘর্ষিক, এটা আর পুনরায় নির্মাণ করা হবে না, উনি বলে একথা বলে দিয়েছিলেন। তো উনি যে মুক্তিযোদ্ধা, এটা মুক্তিযোদ্ধাই কীভাবে ওই যে কিছু কিছু মুক্তিযোদ্ধা নয়, কিন্তু রাজাকার, সারা জীবনই রাজাকার। হয়তো কিছু কিছু মুক্তিযোদ্ধা নয়, ওই থিওরির মধ্যে আমাদের মোস্তফা ফারুকি আজম পড়ে গেলেন কিনা আল্লাহই ভালো জানেন। তা না হলে উনি কিভাবে বলেন যে এই বা মুক্তিযুদ্ধের যে সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের যে স্মৃতিস্তম্ভ, এটা জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সাথে সাংঘর্ষিক। এটা দিয়েই বোঝা যায় মুক্তিযুদ্ধকে তিনি কিভাবে ধারণ করেছেন, মুক্তিযুদ্ধকে কীভাবে ভালোবাসেন। এবং একটা কথা বলেছেন, যেহেতু জামাতকে, এই যে এখানে একটা লাইন আমি বলছি, যেহেতু বদলানো যাচ্ছে না, মানে এটা একটা হিস্ট্রিক্যাল এভিডেন্স, এটা বদলানো যাচ্ছে না, অর্থাৎ জামাতকে সেই মুক্তিযুদ্ধের দোসর দালাল থেকে বদলানো যদি যাইতো বা অপরচুনিটি যদি থাকতো, তাহলে হয়তো বা উনি বদলিয়ে দিতেন। সেই প্রচেষ্টায় রাখছিলেন, কিন্তু অবশেষে তিনি ব্যর্থ হয়ে আবার একটা ভুল মানে উল্টো দিকে চললেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।